আজকে যে সকল সুশীলরা বিএনপিকে প্রশংসা করতে দেখতেছি, আমার তো রীতিমতো ভয় লাগতেছে। এই সুশীলরা কিন্তু তারেক রহমানকে চোর বানাইছে। যে সকল সুশীলদেরকে আজকে বিএনপির মঞ্চে দেয়া যায় বড় বড় ওয়াজ মাহফিল করতে দেখতেছি, এই সুশীলরা কিন্তু তারেক রহমানদের পিটানি খাওয়ার ব্যবস্থা করছে। এই সুশীলরা কিন্তু বড় বড় পত্রিকাতে দিনের পর দিন, মাসের পর মাস বয়ান তৈরি করে লেজিটিমেসি ক্রিয়েট করছে যে খালেদা জিয়ার মতো মানুষকে জেলে নেওয়া যায়, ওরে এক কাপড়ে লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দেওয়া যায়। এই সুশীলরা কিন্তু করছে। এই ধরনের একটা রিয়েলিটিতে বাংলাদেশে কি হইতে পারত, আমরা যদি গণ অভ্যুত্থানের আগে পরের যে উপকরণগুলো বিরাজ করে সারা দুনিয়াতে যদি কেস স্টাডিগুলো দেখি, সাউথ আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে বাংলাদেশে আসলে দুইটা বড় ঘটনা ঘটার কথা ছিল, যার প্রত্যেকটা উপকরণ এখানে বিরাজমান ছিল এবং এখনো আছে। তার ভিতরে প্রথমটা হচ্ছে গৃহযুদ্ধ। পৃথিবীতে এই ধরনের সিচুয়েশন যখন ঘটে, গৃহযুদ্ধ হওয়ার জন্য যে পাওয়ারফুল সোসাইটিতে সেগমেন্ট লাগে, ইনস্টিটিউশনের মধ্যে যে পরিমাণ ডিভিশন দরকার হয়, অস্ত্রধারী সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলোর ভিতরে যেভাবে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে হয়, তার প্রত্যেকটা উপকরণ গত বছর জুন, জুলাই, আগস্টে বাংলাদেশে ছিল। বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগার কথা এবং লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার কথা ছিল। বাংলাদেশে কোনো গৃহযুদ্ধ লাগে নাই। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে গত 16-17 বছর যে পরিমাণ লুটপাট এবং প্লান্ডার হয়েছে, পৃথিবীর যে কোনো মেজারমেন্টে যদি আফ্রিকান এবং সাউথ আমেরিকান কেস স্টাডিগুলো আমরা দেখি 60, 70, 80, 90 দশকে, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগার কথা ছিল। বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের আমি শুরুটা কোত্থেকে করব? সে যে বাস্তবতায়, যেই প্রেক্ষাপটে রাষ্ট্রের যেখানে সে দায়িত্বটা নিয়েছে, সেই সাপেক্ষে তো তাকে মূল্যায়ন করতে হবে। আমরা সুইজারল্যান্ডে ছিলাম না গত বছর জুন মাসে, যে সাডেনলি আমরা উগান্ডায় পরিণত হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। আমরা উগান্ডাতেই ছিলাম, হাইতি হওয়ার কথা ছিল, ইয়েমেন হওয়ার কথা ছিল, সিরিয়া হওয়ার কথা ছিল, ওইটা হই নাই। অতএব এই বাম্পি রাইটটাকে একটা সেফ ল্যান্ডিং দিয়েছে হচ্ছে এই ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, and of course with the help and support of the political parties and the other stakeholders, no doubt about it. সেই জায়গাতে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করাটা শুরু করতে হবে সেইখানে। যেই সকল সুশীলরা এখনো কলকাতা এবং দিল্লির চোখ ছাড়া নিজের চোখে দেখতে পায় না, সেই শুধু চিন্তা করে যে আরে আগেই তো ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম, কি মধুর বাসর ঘর ছিল আমার গত 16-17 বছর। এই ধরনের বাটপারি চিন্তা হলো কলকাতার, দিল্লির বয়ান। পারসিস্টেন্টলি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে হেয় করা, ছোট করা, আন্ডারমাইন করা, তাকে ফেইল করানো। আমি একটা সরকারকে ওন করে তার সাথে শতভাগ সমালোচনা করবো, দ্বিমত করবো, বোর সাথে যেভাবে ঝগড়া করি, যারা ভালোবাসা দ্বিমত করা যায় তাকে শত্রু মনে করে দ্বিমত করায় ঝামেলা আছে। তো যে এই ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে এনিমি ভেবা, অপর মনে করে সমালোচনা করে, আর আমরা যারা নিজেরা তাকে আমার মনে করে সমালোচনা করি, এই ফান্ডামেন্টাল ডিসকোর্সের ভিতরে পার্থক্য আছে। বাংলাদেশে এই সুশীলরা আদি কারেক্টলি বলেছে, কোনোদিন এই বাংলাদেশকে তারা ওন করে না, শুধু আওয়ামী লীগের সরকার না। They think of themselves as a separate state within a state. তারা কখনোই মনে করে না। এবং আজকে যে সকল সুশীলরা বিএনপিকে প্রশংসা করতে দেখতেছি, আমার তো রীতিমতো ভয় লাগতেছে। এই সুশীলরা কিন্তু তারেক রহমানকে চোর বানাইছে। যে সকল সুশীলদেরকে আজকে বিএনপির মঞ্চে দেয়া যায় বড় বড় ওয়াজ মাহফিল করতে দেখতেছি, এই সুশীলরা কিন্তু তারেক রহমানদের পিটানি খাওয়ার ব্যবস্থা করছে। এই সুশীলরা কিন্তু বড় বড় পত্রিকাতে দিনের পর দিন, মাসের পর মাস বয়ান তৈরি করে লেজিটিমেসি ক্রিয়েট করছে যে খালেদা জিয়ার মতো মানুষকে জেলে নেওয়া যায়, ওরে এক কাপড়ে লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দেওয়া যায়। এই সুশীলরা কিন্তু করছে। ফ্রাস্ট্রেটিং হচ্ছে যে বিএনপি লিডারশিপ সিম্পলি ইন স্টেট অফ অবলিভিয়ন, তারা ভুলে গেছে বিস্মৃতিতে। এবং এটা হইলো বেশি ডেঞ্জারাস, কারণ যারা আগামী দিন গভর্নমেন্টে আসবেন প্রিটি লাইকলি, তারা যখন এই স্টেটের শত্রু মিত্র প্রশ্ন ভুলে যায়, এইটা হচ্ছে প্রত্যাশা প্রাপ্তির আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে তারা এই অ্যাডমিনিস্ট্রেশনকে যে ভাষায় কথা বলছে, বলা দরকার ছিল, সেইটা সুশীলের ভাষা হয়ে যাচ্ছে, গুড ফেইথে করতেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই জন্য আমরা বোধ করছি যে বাংলাদেশে যদি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করতে হয়, তাহলে ওটা অ্যাপ্রিশিয়েট করা শুরু করতে হবে যে ওই জায়গা থেকে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, হয় নাই, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল, হয় নাই, এন্ড দেন অন হোয়াট শুড হ্যাভ বিন ডান, কি কি করবার সুযোগ ছিল, কি কি করা যেত, সেই আলোচনাটা শুরু হতে পারে। তারপরে প্রথম কথা দেখেন যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে একটা ডিসিপ্লিন ফিরে এসেছে, প্রিটি লাইকলি। এক্সপেকটেশন হতো না। ব্যবসায়ী বিজেপি প্রতিনিধি এখানে আছেন ভাই, ওনারা তো বলবেন। ওনার ব্যবসায়ী ভাইদের কাছ থেকে আমি কখনোই মানে কান্নাকাটি ছাড়া আমি বেশি কিছু শুনি নাই। বরাবরই ভাই এটা নাই, ভাই ওইটা নাই, ভাই এটা দেন, ভাই ওইটা দেন, আরো বেশি দেন, আরো বেশি গ্যাস দেন, আরো বেশি তেল দেন, কোনো সমস্যা নাই। এটা স্টেটের সাথে কন্টিনিউ স্টেক হোল্ডার নেগোসিয়েশন চলবে নাগরিকের জায়গা থেকে, এটা নাথিং রং উইথ ইট। কিন্তু বাংলাদেশে প্রতিদিন আপনার গড়ে 3,500 কোটি টাকা করে লুটপাট হয়েছে গত 16 বছরে। আপনি যদি শুধু শ্বেতপত্রে বাংলা টাকায় ভাগ করেন, বাংলাদেশে এখন তো লুটপাট হইতেছে না।
প্রতিদিন ব্যাংক খালি হয়ে যাওয়ার কথা ছিল, তো নাই তো, কারণ এখন ব্যাংক লুট করার মতো ব্যাংকও নাই। 40-এর মতো ব্যাংক অলরেডি হলো ডেট সেলিং এ চলে গেছে। তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে। আগে আমরা করতাম 50,000 টাকা নিয়ে ব্যাংকে ভাঙাইতে পারতেছে না, চেক উজ্জ্বল করতে পারতেছে না, টাকা ট্রানজাকশন করতে পারছে না, ক্যাশ মেশিন বন্ধ হয়ে গেছে। তো এই কথা তো শুনি নাই এখন, কোথাও তো এই কথা শুনতে পাচ্ছি না। এটা সত্য, ব্যবসায়ীরা বলছে এলসি খুলতে পারছে না, খুলবে করতে টাকা কই ব্যাংকে। এখন এই যে এলসি খুলতে পারছেন না, এই দায়িত্ব ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনটা দিতে পারেন না, আপনাকে তো কালেক্টিভলি দিতে হবে। ব্যবসায়ী নেতাদের যখন বক্তব্য শুনি যে অ্যাজ ইফ সব সমস্যার সমাধান শুরু হয়েছে, সমস্যাটা শুরু হয়েছে গত জুলাই মাস থেকে, বাস্তবতা তা না। এই ব্যবসায়ীরা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করবার জন্য যে পরিমাণ মানে মবক্রেসি এবং অলিগার্কি, স্টেট স্পন্সর অলিগার্কি তৈরি করেছে, তাদের তো দায় নিতে হবে। দায় নিয়ে তারপরে বলতে হবে যে ইয়েস, টাইম হ্যাজ কাম, যে আমরা রিগ্রেট করি হোয়াট উই হ্যাভ ডান ইন দ্য পাস্ট। আমরা এখন একসাথে কিভাবে কাজ করব, সবাই মিলে কাজ করব, আমাদের অংশে আমরা কি করব, আপনাদের অংশে আমরা কি করব। গ্যাসের, তেলের এবং যে লিমিটেশন গুলো আছে জ্বালানি সংকটের, এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি নেগোশিয়েট করতে হবে। কিন্তু ইকুয়ালি ব্যবসায়ীদেরকে বলতে হবে যে গত 16-17 বছরে ব্যবসায়ীরা যে রাষ্ট্রকে লুটপাট করতে সাহায্য করেছেন, তাদের ব্যাপারে কি হবে, এবং এই অলিগার্কি সিন্ডিকেট ভেঙে দিয়ে জনতার ব্যবসায়ী আপনারা কবে হবে, কিভাবে হবে। ইকুয়ালি দেখেন, পলিটিক্যাল পার্টিস ঐক্যমত্য কমিশনে আমরা লম্বা সময় কাটাইলাম, এখানে হিস্টোরিক্যাল কোনো সন্দেহ নাই। পলিটিক্যাল পার্টির ফেসলা বদলাইতে হবে। আমরা সকল রাজনৈতিক দল দেখবেন অন্যের সংস্কার নিয়ে আমরা খুব ব্যস্ত। এই পুলিশকে ভালো বানাইতে হইব, এই আমলারে ভালো বানাইতে হইব, এই চাকর বাকর করা বন্ধ করতে হইব, এই দুর্নীতি বন্ধ করতে হইব, সব অন্যের মানে অন্যের সংস্কার নিয়ে আমরা যতটা বিজি, পলিটিক্যাল পার্টিস গুলো আর নট ইয়েট এট অল বদার্ড টু রিফর্ম দেমসেলভস। তাদের সংস্কার নিয়ে তারা মোটেই চিন্তিত না। এবং 31 দফার প্রোগ্রামে, বিএনপি প্রোগ্রামে অ্যাক্টিং চেয়ারম্যানের সামনে কথাটা প্রচুর করেছি, আপনাদের 31 দফা এইরকম যে কত সুন্দর সুন্দর কথা আছে, এর কোনো কথা বাস্তবায়ন করতে পারবেন না যদি এই হলের মানুষগুলো না বদলায়। কারণ ওই হলটাতে দেশের সব রাজনৈতিক দলের নেতারা ছিলেন। এই মানুষগুলো যদি খাইসলত না বদলায়, এই মানুষগুলো যদি চরিত্র না বদলায়, এই মানুষগুলো যদি বিহেভিয়ার প্যাটার্ন না বদলায়, এই মানুষগুলো দ্য ওয়ে দে ডু পলিটিক্স, এটা যদি পরিবর্তন না হয়, তাহলে এই 31 দফা উইল বি রিটেন ডাউন অ্যাজ দ্য গোল্ডেন অ্যাসপিরেশন ফর পস্টারিটি, নাথিং উইল বি ইমপ্লিমেন্টেড। অতএব এই রাজনৈতিক দল এবং ব্যক্তিদের খাইসলত বদলাইতে হবে। আমরা আসলে রাজনীতির নামে কি করি কি করি না। বুদ্ধিজীবীদের কথা বলেছেন, প্রাপ্তি প্রত্যাশার জায়গায় হাদি বলেছেন, কারেক্টলি বলেছেন। বাংলাদেশে সেটাকে এমেরিটাস প্রফেসর, বাংলাদেশে 5টা বই পড়া মূর্খতার স্টেটমেন্ট আমরা দেখছি। শাহবাগের মতো বুদ্ধিজীবী তার নামে ফ্যাসিবাদও বাংলাদেশে আমরা দেখছি গণজাগরণের নামে। বাংলাদেশের 4 তারিখে একজন এমেরিটাস প্রফেসর লিখতেছে যে এই গণ অভ্যুত্থানের নামে যা চলছে, এই আন্দোলন সংগ্রামের নামে, এটা বাংলাদেশকে নাকি ভিন্ন খাতে প্রবাহিত করবে, 71-এর অর্জনের বিপরীত দিকে নাকি চলে যাবে। বলার চেষ্টা করতেছে ইন্ডিয়ান ডিসকোর্স, যে আমরা ইন্ডিয়ার বলা থেকে বের হয়ে যাচ্ছি। তার কথার বক্তব্য হলো তাই, যে জুলাই আগস্টে যা হইতেছে এটা নাকি ইন্ডিয়ান বলা থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই বুদ্ধিজীবীটাও তো আমরা দেখছি, ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে আগে তো লাখ করে বাইক করে দেওয়া হয়নি। এই ধরনের বুদ্ধিজীবী আমি ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে কেন চালাবো, কেন পুষবো? যে বুদ্ধিজীবীরা হিস্টোরিক্যাল রিয়ালিটিতে আমাদের মাহমুদ সাহেবের মতো করে রাস্তায় বলতে পারে না, 10 বার জেল খেলা রিস্ক নিতে পারে না, কেন এই বুদ্ধিজীবী আমাদের পালতে হবে? এই বুদ্ধিজীবী আমরা পালবো না তো। অতএব যে জনতার রক্তকে ইন্টেলেকচুয়ালি ইন্টারপ্রেট করতে পারবে না, তার দরকার নাই ভাই, আপনার নাম খাটাই দেবো। আপনি প্রয়োজনে আপনারা কেরানি দিয়ে পুষবো, প্রয়োজনে আপনাকে রেগুলার ভিক্ষা দেবো। আপনার যদি চাইল্ড লাইনের সমস্যা থাকে, ইনকিলাব মঞ্চ, এনসিপি, আমরা সবাই মিল্লা আপনাদের ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো, আপনি মরার আগ পর্যন্ত ঢাকায় না মরেন। কিন্তু আপনি লেখালেখি করেন না, বুদ্ধিজীবিতা করেন না, বই পাবলিশ করেন না, আপনি জাতিকে যথেষ্ট বিভ্রান্ত করছেন। কবিতা, তাহলে প্রত্যাশা প্রাপ্তির জায়গা হচ্ছে একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের ডেলিভারি করার ব্যাপার না। আমরা বলছি একটা রাষ্ট্রের টোটাল ওভারহলিং দরকার। এই মেশিনটাতে শুধু একটা চাকা বদলাইলে, একটা আয়না বদলাইলেই রাষ্ট্রটা বদলে যাবে না। এই রাষ্ট্রের ওভারঅল দরকার, একটা রিপেয়ারের জায়গা দরকার। তো সেই জায়গাতে 1 বছর পরে এসে আমরা ফিল করছি যে রাষ্ট্র যে জায়গায় যাবার কথা ছিল, সেখানে অফকোর্স সেই প্রত্যাশার জায়গায় আমরা যেতে পারি নাই। এবং হারির সাথে আমি একমত, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বলেছি বিএনপির নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে যদি আমরা একটা জাতীয় সরকার করতে পারতাম, কমিশনের নামে এই 7-8 মাস আমাদের নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। এই একই জিনিস ক্যাবিনেটে আমরা সবাই মিলে পাশ করে অলমোস্ট বাস্তবায়ন করে ফেলতে পারতাম। 31 দফার জন্য আরো 2 বছর পরে, 5 বছরের জন্য ক্ষমতায় আসার লড়াইটা করা লাগতো না। ওটা এই সরকার 2 বছরের ভিতরে এগুলো করে ফেলা সম্ভব হইতো। এটা আমাদের একটা কালেক্টিভ হিস্টোরিক্যাল ফেলিওর। এবং এইখানেও আমাদের শত্রুরা আমাদেরকে মিসগাইড করছে, যাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে রংচা খাওয়ানো হয়েছে, কফি খাওয়ানো হয়েছে, টাকায় টাকায় গাড়ি পাঠায় নিয়ে ভিআইপি মিটিং এ নেওয়া হয়েছে, নিয়ে নেওয়া এক একজনকে একটা দিল্লির অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, এক একটা করে করে কলকাতার একটা বড়ি খাওয়া দিচ্ছে। ওই বড়ি খাওয়ানোর পরে সে যেদিকে তাকায় শুধু ভারত দেখে, দিল্লি দেখে, ম্যাপ দেখে, ভারতের ইনভেশন দেখে, এখন আমরা দখল করে ফেলাইবো। যেই দেশ তার নিজের দেশের ভিতরে 7টা ফ্রন্টে মিলিটারি যুদ্ধ করতেছে, সে আরেকটা দেশ দখল করবে, ওর ক্যাপাসিটি আছে? ও ভারতের 3 সপ্তাহের যুদ্ধে নাস্তানাবুদ হয়ে ওয়াশিংটনে ট্রাম্পের পাও ধরে ভাত চাইছে এবং বলছে যে এখন ইয়েতে করো, নেগোসিয়েশনে বাধ্য করো পাকিস্তানে।
ওই দেশ দেশ দখল করবে। যেই দেশ নেপালের সাথে যুদ্ধে হেরে যায়, যেই দেশ কাশ্মীরিদেরকে ডিল করতে পারে না, 2 কোটি মুসলমান 20 কোটি মুসলমানের রাস্তা নাবুদ করে দিবে। অথচ আমাদেরকে গত 50 বছর ধরে এই দিল্লির আধিপত্যবাদ দালালরা, বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা, দলগুলো আমাদের এগুলো শিখাইছে। আমরা পাবো না। আমরা ছোট দেশ, এই বিশাল দেশ, একটুক দেশ, ধরে নিলে কি করবো না করবো, এগুলো আমাকে খাওয়াইছে। অতএব প্রত্যাশা প্রাপ্তির জায়গাতে যেন এটা না হয় যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে সমালোচনা করবার একটা এক্সকিউজ যেন তৈরি না হয়, বরং হোলসেল জুলাইয়ের অ্যাসপিরেশনকে আমরা যেন আমাদের জায়গা থেকে দেখি।